ভালোবাসা খুবই সুন্দর একটা অনুভূতি। মানুষ ভালোবাসার জন্য সবকিছুই করতে পারে। কিন্তু এতটা ভালোবাসার পরও যদি মেয়েটা ছেলেটিকে ছেড়ে চলে যায়, তখন ছেলেটার কি হবে? আর সেই মেয়েটার জীবনের শেষ গল্পটাই কেমন হবে? সেসব নিয়ে আমাদের আজকের এই গল্প। মুভিটির নাম রকি স্টার। এই ঈদে সাকিব খান ও সাবিলা নূরের মুক্তি পাওয়া দুর্দান্ত সিনেমা। সিনেমাটি প্রপার এনজয় করতে চাইলে অবশ্যই হলে গিয়ে দেখবেন। আর যারা শুধুমাত্র গল্প শুনতে চান তারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করুন। আর হ্যাঁ, ঈদের সব মুভির এক্সপ্লেনেশন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিনেমার শুরুতে দেখা যায় একটি স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ। সব একজন শিল্পীর জন্য অধীর আগ্রহে বসে আছে। শিল্পীর নাম আগুন। আগুন এই অনুষ্ঠানে পারফর্ম করবে বলেই এত এত দর্শক, এত এত ভিড়। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও আগুনের কোনো দেখা নেই। ম্যানেজমেন্ট যখন তাকে হন্য হয়ে খুঁজছে, তখনই দেখা যায় পরিত্যক্ত এক রাস্তায় নেশাগ্রস্ত অবস্থায় গাড়িতে উঠেছে আগুন। অস্বাভাবিক গতিতে গাড়ি চালিয়ে সে যখন স্টেডিয়ামে পৌঁছায়, তখন চারিদিক থেকে সবাই উত্তেজনায় মুখরিত হয়ে যায়। সবাই তার দিকে এগিয়ে আসে। এরপর সে দর্শকদের ভিড় ঠেলে কোনো মতে স্টেজে গিয়ে দাঁড়ায়। কিন্তু গান শুরু করার ঠিক আগ মুহূর্তেই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই আগুন বড়লোক বাবার একমাত্র সন্তান। তার বাবার নাম ছিল জুনায়েদ। সে দেশের একজন নামকরা ক্লাসিক্যাল মিউজিক গুরু এবং তার মা শাবনাম। বাবার ইচ্ছে ছেলে তার মতো ক্লাসিক্যাল গান শিখুক, কিন্তু আগুনের স্বপ্ন সে রক স্টার হবে। একদিন বাবার সাথে এক ক্লাসিক্যাল অনুষ্ঠানে গিয়ে আগুন লবিতে গাঁজা ধরায়, যার ধোঁয়ায় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং পুরো অনুষ্ঠান এলোমেলো হয়ে যায়। সিকিউরিটি তাকে ধরে বাবার সামনে নিয়ে আসলে জুনায়েদ প্রচণ্ড বিরক্ত হয়। বাড়ি ফিরে আগুন তার বন্ধুদের সাথে নিজেদের স্টুডিওতে গানের অনুশীলন করতে থাকে। আগুন মূলত পর্দার আড়ালে থেকে গান লিখে সুর করে, কিন্তু সে কখনোই স্টেজে ওঠে না। কারণ ছোটবেলায় একবার স্টেজে গান গাইতে গিয়ে ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করেছিল। সেই ট্রমা সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। তাই তাদের ব্যান্ডের সকল ক্রেডিট চলে যেত রক্সি নামের মূল গায়কের কাছে, কারণ সেই মূলত আগুনের লেখা গানগুলো গাইতো। ওদিকে আগুনের সাথে তার ব্যাপার ক্লাসিক্যাল অনুষ্ঠানে রিশাদ নামে একজন ছেলের ঝামেলা হয়েছিল। সে প্রতিশোধ নেওয়ার জন্য স্পোর্টস কার নিয়ে এসে আগুনের সামনে আসে এবং তাকে অপমান করার জন্য গাড়ি চালাতে দেয়। আগুন তার কোনো পরোয়া না করে রিশাদের দামি গাড়িটি একটা খুঁটির সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় এবং সেখান থেকে বাইক নিয়ে চলে যায়। এর মধ্যে দুদিন পর তাদের ব্যান্ডের জন্য একটা বড় সুযোগ আসে, অরফেজের কনসার্টের ওপেনিং স্লট। এর আগে তারা কখনোই এত বড় অনুষ্ঠানে পারফর্ম করেনি। কিন্তু পারফর্ম করার মাত্র 5 মিনিট আগে রক্সি ফোন করে জানায় সে অ্যাক্সিডেন্ট করেছে এবং সে আসতে পারবে না। উপায় না দেখে বন্ধুরা আগুনকে স্টেজে ওঠার জন্য জোরাজুরি করতে থাকে। কোনো উপায় না পেয়ে আগুন যখন স্টেজে ওঠে, তখন এত এত দর্শক দেখে তার পুরনো সেই ট্রমা শুরু হতে থাকে। আবারও তার হাত পা কাঁপতে শুরু করে। তাই সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে এবং এরপর আগুন চোখ বন্ধ করে গান গাওয়া শুরু করে। তার দুর্দান্ত পারফরমেন্স দেখে দর্শকটা উল্লাস করতে থাকে, যা দেখে আগুন আরও আত্মবিশ্বাসের সাথে পারফর্ম করতে থাকে। এই ভিড়ের মধ্যে আগুন দেখতে পায় মীরা নামের এক তরুণীকে, যে তার গানটি খুব আনন্দ নিয়ে উপভোগ করছিল। কনসার্টটি দারুণভাবে সফল হয়। শো শেষে আগুন মীরার সাথে কথা বলতে চায়। ঠিক তখনই কনসার্টে একটা ঝামেলা এবং মারামারি সৃষ্টি হলে আগুন মীরার হাত ধরে তাকে নিরাপদে বাইরে নিয়ে আসে। আগুন মীরাকে তার গাড়িতে ওঠার প্রস্তাব দিলে মীরা অপরিচিত কারোর সাথে যেতে ইতস্ত বোধ করে। তখন আগুন তাকে বুঝিয়ে বলে, খারাপ মানুষ হলে তোমাকে বাঁচাতাম না, মাত্র 5টা মিনিট আমাকে বিশ্বাস করে দেখতে পারো। মীরা তখন তাকে বিশ্বাস করে এবং তার গাড়িতে ওঠে। আগুন গাড়ি চালিয়ে তাকে নিয়ে যায় একটা বহুতল ভবনের ছাদে, বিলবোর্ডের সামনে। সেখানে বসে দুজন গল্প শুরু করে এবং মীরার কাছে আগুনের কথাবার্তা বেশ ভালো লাগতে শুরু করে। মীরাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল আগুনের। অল্প কয়েকদিনের মধ্যেই সেই ভালো লাগা গভীর ভালোবাসায় রূপ নেয়। দুজনে প্রায় প্রতিদিনে দেখা করে। তবে মীরার প্রেমে মগ্ন থাকায় আগুন নিজের ব্যান্ডের পেছনে একদমই সময় দিতে পারছিল না। এদিকে তাদের আগের গানটি তুমুল ভাইরাল হয়। আগুনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছিল। কিছুদিন পর ডিএসকে মিউজিক কোম্পানির মালিক ববি আগুনের সাথে দেখা করে এবং তার গানের অনেক প্রশংসা করে। এরপর ববি তাকে একটা বড় বাজেটের অ্যালবাম এবং আন্তর্জাতিক প্রোগ্রামের অফার দেয়, যেখানে আগুন গান লেখা সুর করা এবং কি গাইতেও পারবে। এত বড় একটা সুযোগ পেয়ে আগুন ও তার বন্ধু আসলাম ভীষণ খুশি হয় এবং একটা নাইট ক্লাবে চুক্তি ও সই করার দিন ধার্য করে। চুক্তির সইয়ের দিন আগুন মীরাকে নিয়ে সে নাইট ক্লাবে যায়। সেখানে সকলের ওয়েস্টার্ন পোশাকের ভিড়ে মীরা কিছুটা অস্বস্তি বোধ করছিল। তবু আগুন মীরাকে বুঝিয়ে ভেতরে নিয়ে যায়। এরপর চুক্তির সই ঠিক আগ মুহূর্তে
মীরা যখন ওয়াশরুমে যায় তখন রিশাদ নামের সেই ছেলেটা, যার সাথে আগুনের ঝামেলা হয়েছিল, সে মীরার সাথে অভদ্র আচরণ এবং জোর জবরদস্তি করার চেষ্টা করে। মীরা তখন ওয়াশরুম থেকে ফিরে কান্না ভেজা চোখে সেখান থেকে চলে যেতে চায়। আর তখন ঘটনা শুনে আগুন ক্ষোভে ফেটে ওঠে এবং সবার সামনে রিশাদকে ভয়ঙ্করভাবে মারধর করে হুঁশিয়ার দেয়, মীরা শুধু আমার, ওর দিকে তাকালে চোখ উপড়ে ফেলবো। নাইট ক্লাবের এই ঘটনার পর মীরার প্রতি আগুনের এই অন্ধ ভালোবাসা দেখে মীরা তাকে আরও বেশি ভালোবেসে ফেলে। কিন্তু এই মারামারির জেরে ববির সাথে চুক্তিটা আটকে যায় এবং তাদের ব্যান্ডের অবস্থা অনেক খারাপ হতে শুরু করে। তবে কিছুদিন পর আসলাম সুসংবাদ নিয়ে আসে যে ববি ওই ঝামেলা ভুলে আবারও তাদের অ্যালবামটি করতে রাজি হয়েছে। এরপরই শুরু হয় নতুন উদ্যমে গান লেখা ও কম্পোজিশনের কাজ। তাদের প্রথম গান আমাকে উড়িয়ে দাও, আর এই গানটা মুক্তি পাওয়ার সাথে সাথেই দেশ জুড়ে ভাইরাল হয়ে যায়। রিলস আর কভার ভিডিওতে ছেয়ে যায় পুরো সোশ্যাল মিডিয়া। রাতারাতির আগুন একজন বিশাল স্টারে পরিণত হয়। তাদের প্রতিটি স্টেজ এবং শো হাউসফুল হতে থাকে। তার এই আকাশচুম্বী খ্যাতির সাথে সাথে আগুন অল্প স্বল্প নেশায়ও জড়িয়ে পড়ে। এমন একদিন নেশাগ্রস্ত অবস্থায় ব্যান্ডের সবাইকে নিয়ে সে একটা মিডিয়া ইন্টারভিউতে অংশ নেয়। সেখানে সাংবাদিকরা আগুনের পারিবারিক ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক অস্বস্তিকর প্রশ্ন করতে থাকে। মূলত আগুনের বাবা জুনায়েদ পরকীয়া করত, আর আগুনের মা, যিনি একসময় বড় সিঙ্গার ছিল। আর তাদের দুজনের মধ্যকার অশান্ত সম্পর্ক এবং স্ক্যান্ডাল নিয়ে মিডিয়াতে আগে থেকেই সমালোচনা হতো। এক সাংবাদিক তখন সরাসরি প্রশ্ন করে বসে, তুমিও কি তোমার বাবা মার মতোই চলছ? কিছুদিন আগে ক্লাসিক্যাল অনুষ্ঠানে গাঁজা খাওয়া এবং নাইট ক্লাবে মন্ত্রীর ভাতিজা রিশাদকে মারধর করাকে তারা ইঙ্গিত করে। মায়ের নামে এমন কথা শুনে আগুন প্রচণ্ড রেগে যায় এবং লাইভ ইন্টারভিউতে সাংবাদিকদের সাথে তুমুল দুর্ব্যবহার করে, যার ফলস্বরূপ মিডিয়া তার বিরুদ্ধে নেতিবাচক খবর ছাপতে শুরু করে। এই ঘটনায় আগুনের ভীষণ মন খারাপ ছিল। পরবর্তীতে ববি তাদের গানের সাফল্যের জন্য একটা সাকসেস পার্টির আয়োজন করে। সেখানে আগুনকে একা মন খারাপ করে বসে থাকতে দেখে ববি তার কাছে এসে তাকে শান্ত করতে একটা উচ্চমাত্রার ড্রাগস বা নেশাজাতীয় দ্রব্যের অফার করে, যা আগুন প্রথমে নিতে একদমই রাজি হচ্ছিল না। ববি তখন আগুনকে রাজি করাতে থাকে এবং বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? একটা টান দিয়েই দেখো, সব চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে। ববির কথায় রাজি হয়ে আগুন ড্রাগসে প্রথম টানটি দেয় এবং মুহূর্তেই তার মাথা ঝিমঝিম করে ওঠে। এরপর সে আরও কয়েকবার নেশা করে। আসলে আগুনের এই নেশায় ডুব দেওয়ার আরেকটি বড় কারণ হলো সে অনেকদিন ধরে মীরার সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। ব্যস্ততার মাঝেও সে যখন মীরাকে ফোন করত তাকে পেত না। বন্ধুদের দিয়ে খোঁজ নিয়েও কোনো লাভ হয়নি। তার উপর আজকে লাইভ ইন্টারভিউতে মা বাবাকে নিয়ে সাংবাদিকদের করা আজে বাজে মন্তব্য তাকে মানসিকভাবে ভেঙে ফেলেছে। তাই সে সব ভুলতে চায়, আর এই জন্যই সেইভাবে নেশা করছে। নেশার ঘরে আগুন সমস্ত চিন্তা ভুলে অন্য এক জগতে চলে যায় এবং চারপাশে কয়েকজন মেয়েকে নিয়ে হৈ হুল্লোড় শুরু করে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় মীরা। আগুনকে এই অবস্থা দেখে সে ভীষণ কষ্ট পায় এবং চরম ক্ষোভ প্রকাশ করে বলে, আমি ভেবেছিলাম তুমি অন্য ছেলেদের চেয়ে আলাদা, কিন্তু তুমিও দেখি একটুখানি খ্যাতি পেয়েই মেয়েদের নিয়ে মেতে উঠেছ। আমার জীবনের কি ঝড় বয়ে যাচ্ছে তার কোনো খবর রেখেছ? আগুন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু মীরা ক্ষুব্ধ কণ্ঠে জানায়, আমাদের সম্পর্কের কথা আমার পরিবার জেনে গেছে। তারা আমার ফোন ভেঙে ফেলেছে এবং অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছে। আমি আর সেখানে এসেছিলাম সব কিছু ঠিকঠাক করতে, কিন্তু এসে দেখছি আমাকে ছাড়াই তুমি ভালো আছো। অবশ্য তোমার তো নিজের কোনো পরিবারই নেই, তুমি কারোরই হতে পারো না, তুমি তো সবার। পরিবার নিয়ে মীরার এই মন্তব্য সহ্য করতে না পেরে আগুন প্রচণ্ড রেগে যায়। সে তখন নেশাগ্রস্ত ছিল, তাই সে মীরাকে আজে বাজে কথা শোনাতে থাকে এবং বলে, তুমিও অন্য মেয়েদের মতোই জাস্ট মেন্টাল। একটা পর্যায়ে রাগের মাথায় সে মীরাকে ধাক্কা দিয়ে পার্টি থেকে বের করে দেয়। মীরা প্রচণ্ড কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর আগুন আবারও পার্টিতে গিয়ে সারা রাত মেয়েদের সাথে নেশায় মগ্ন থাকে। পরদিন সকালে আগুনের বন্ধু আসলাম স্টুডিওতে এসে দেখে আগুনের কোনো জ্ঞান নেই। সেদিনই কোর্টে মন্ত্রীর ভাতিজা রিশাদকে মারধরের মামলার শুনানি ছিল। তাই আসলাম মুখে পানি ছিটিয়ে বা গাঁজা ধরিয়ে আগুনের জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আগুনের জ্ঞান ফিরে না। শেষে ড্রাগসের পাউডার শুকিয়ে তাকে জাগিয়ে তোলে। এরপর জুনায়েদ, আগুন ও আসলাম কোর্টে পৌঁছায়। আগুনের বাবা তখন তাকে চুপ থাকার পরামর্শ দেয় এবং জানিয়ে রাখে জজ আগুনকে বেকসুর খালাস করে দেবে। সেই ব্যবস্থা সে করে রেখেছে, আর ঠিক তাই হয়। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন আগুন সবার উদ্দেশ্যে হাত তোলে, আর তখন তার জ্যাকেটের পকেট থেকে ড্রাগসের পাউডার নিচে পড়ে যায়, যা দেখে সবাই অবাক হয়। প্রকাশ্য আদালতে এই কাণ্ড দেখে
পুলিশ তৎক্ষণাৎ আগুনকে গ্রেপ্তার করে সরাসরি কারাগারে পাঠিয়ে দেয়। নেশার ঘরে আগের রাতে মীরার সাথে সে কি কি অন্যায় করেছে তার কোনো কিছুই আগুনের মনে ছিল না। তাই সে জেলে থেকেও আসলামের কাছে বারবার মীরার খোঁজ জানতে চাইতো, কিন্তু আসলাম ক্ষোভে দুঃখে তাকে কিছুই বলে না। ওদিকে কারাগারে ডাক্স না পেয়ে আগুনের শারীরিক ও মানসিক অবস্থা খুবই খারাপ হতে থাকে। জেলের ভেতর কয়েদিদের একটা মিউজিক ব্যান্ড থাকলেও আগুনের সেদিকে কোনো খেয়াল ছিল না। সে শুধু মীরার চিন্তায় ডুবে থাকতো। এভাবে বেশ কিছুদিন কাটার পর একদিন আগুনের জামিন হয়। জেল থেকে বের হওয়ার সময় আসলাম তাকে রিসিভ করতে আসে এবং জানায় তার বাবা ব্যস্ত থাকায় আসতে পারেনি। আসলাম তাকে বাড়ি ফেরার কথা বললেও আগুন তখনও মীরার খোঁজ করতে থাকে। এক পর্যায়ে সে আসলামকে বাধ্য করে মাঝ রাস্তা থেকেই গাড়ি ঘুরিয়ে সরাসরি মীরার বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। যখন তারা সেখানে পৌঁছায় তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। মীরার বাড়িতে যখন আগুন পৌঁছায় তখন তার পরিবার একসঙ্গে রাতের খাবার খাচ্ছিল। সেখানে মীরাকে না দেখে আগুন অস্থির হয়ে তার খোঁজ করতে থাকে, কিন্তু মীরার পরিবার কেউ কোনো উত্তর না দিয়ে উল্টো আগুনকে রাতের খাবারের আপ্যায়ন করতে চায়। অনেক জোরাজুরির পর আগুন খেতে বসে। মীরার মা গরুর মাংস আর আলু ভর্তা রান্না করেছিল। আগুন খাবারের প্রথম লোকনা মুখে নিতে যাবে ঠিক তখনই তাকে জানানো হয় যে মীরার বিয়ে হয়ে গেছে। প্রথমে আগুন ভেবেছিল তারা মজা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে চরম বাস্তবতার মুখোমুখি হয়। মীরার আসলেই বিয়ে হয়ে গেছে। এটা শুনে আগুনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যাকে সে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতো তাকে চিরতরে হারিয়ে ফেলেছে, সেটা ভাবতেই সে দিশেহারা হয়ে যায়। বিশেষ করে শেষ রাতে মীরার সাথে করা খারাপ ব্যবহার আর ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অনুশোচনা তাকে কুরে কুরে খাচ্ছিল। ভাঙা মন নিয়ে আগুন আর বাড়ি ফিরে না, সে আলাদা ফ্ল্যাটে ফিরে আসে। এরপর দীর্ঘদিন সে গান বাজনা সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং দিনরাত শুধু নেশার ঘরে ডুবে থাকে। কিছুদিন পর আগুন বুঝতে পারে মীরার কখনোই তার জীবনে ফিরে আসবে না, আর সেও মীরা ছাড়া অন্য কাউকে নিজের জীবনে জড়াতে পারবে না। এই কষ্টকে বুকে চাপা দিয়ে আগুন আবারও কনসার্ট করা শুরু করে। এবার তার গানগুলো হয় আরও বেশি দাঁড়ালো, কারণ সুরের মাঝে মিশেছিল তীব্র বাস্তব বিরহ। দর্শকরা তার এই কষ্টের সুর আগের চেয়ে বেশি পছন্দ করে এবং দেশ জুড়ে আগুনের অনেক জনপ্রিয়তা তৈরি হয়। বড় বড় ব্যান্ড তার কাছে স্পন্সরশিপ এবং বিজ্ঞাপনের অফার নিয়ে আসতে থাকে। এরপরের দিন আগুন একটি বিজ্ঞাপনের ফটোশ্যুটের জন্য যায়। সেখানে তার সহমডেল হিসেবে ছিলেন দেশের অত্যন্ত জনপ্রিয় মডেল এলিটা গোমেস। শুটিং সেটে ক্লায়েন্টের ম্যানেজার আগুনকে পাত্তা না দিয়ে এলিটার সাথে ফ্লার্ট করতে ব্যস্ত ছিল। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আগুন বিরক্ত হয়ে টেবিলের ওপর থাকা একটা মদের বোতল ফ্লোরে আছাড় দিয়ে ভেঙে ফেলে। তার এই তেজি আচরণ দেখে ম্যানেজার দ্রুত কন্ট্রাক্ট সাইন করায়। ফটোশ্যুট শুরু হলে দেখা যায় এত সুন্দরী এবং হট একটা মডেল পাশে থাকা সত্ত্বেও আগুনের চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই। সে একদম নির্বিকার। ডিরেক্টর কিছুক্ষণের জন্য শর্ট ব্রেক দিলে এলিটা আগুনের পাশে এসে বসে এবং বলে, আমি আপনার গানের মস্ত বড় ভক্ত। স্টেজে আপনাকে যতটা চঞ্চল আর আত্মবিশ্বাসী দেখায়, বাস্তবে তো আপনি দেখছি ভীষণ চুপচাপ আর লাজুক। আগুন আলতো এসে উত্তর দেয়, মানুষকে সবসময় আসল রূপটা দেখাতে হয় না। শুটিং শেষে সেদিন এলিটা আগুনের অ্যাপার্টমেন্টে আসে। দুজনে পাশাপাশি বসে মদ্যপান করতে করতে এক পর্যায়ে বেশ ঘনিষ্ঠ হয়ে পড়ে। আগুন যখন এলিটার খুব কাছাকাছি যায় ঠিক তখনই হঠাৎ তার মনে মীরার স্মৃতি ভেসে ওঠে। মীরার স্মৃতি মনে পড়তেই আগুন এলিটার থেকে দূরে সরে আসে এবং মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে চায়। এলিটা অবাক হয়ে তাকে আটকে প্রশ্ন করে, এটা তোমার অ্যাপার্টমেন্ট, চলে গেলে আমি চলে যাব, কিন্তু তুমি কেন যাচ্ছ? আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? আগুন নরম কণ্ঠে উত্তর দেয়, না, তুমি একদম পারফেক্ট। সমস্যা আমার মনে। সেখানে একজন স্বপ্নের মানুষ জড়িয়ে আছে, তাই আমি তোমার কাছাকাছি আসতে পারলাম না। কিছু মনে করো না। এলিটা দীর্ঘশ্বাস ফেলে বলে, পছন্দের মানুষ থাকা ভালো, তবে ভুল মানুষকে ভালোবেসে নিজের জীবনটা নষ্ট করো না। এরপর এলিটা সেখান থেকে চলে যায়। আবারও শুরু হয় আগুনের ব্যস্ত জীবন। সপ্তাহে একের পর এক কনসার্ট চললেও মনের ভেতর জমানো কষ্টটা দর্শকদের বুঝতে দিত না সে। এমন এক বিশাল কনসার্টে পিয়ানো বাজিয়ে গান গাওয়ার সময় হঠাৎ আগুনের গলায় প্রচণ্ড সমস্যা হয় এবং সে স্টেজে লুটিয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানায়, দীর্ঘদিন ধরে অতিরিক্ত নেশা করে জোরপূর্বক গান গাওয়ার কারণে আগুনের ভোকাল কর্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী 2-3 মাস সে কোনো গান গাইতে পারবে না, এমনকি কথাও বলতে পারবে না। তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই খবর শুনে আগুন ও আসলাম স্তব্ধ হয়ে যায়।
ওদিকে সেটে উপস্থিত মিউজিক কোম্পানির মালিক ববি ক্ষুব্ধ হয়ে আসলামকে চেঁচিয়ে বলে, গান গাইতে পারবে না মানে কি? ওর পেছনে আমার কোটি টাকা ইনভেস্ট করা। জলদি গলা ঠিক করাও, না হলে তোদের নামে কেস করে দেব। ববি রাগ করে চলে গেলে আসলাম আগুনকে সান্ত্বনা দিয়ে বলে, তুই চিন্তা করিস না, কিছু শো ক্যান্সেল করব, আর বাকি শোগুলোতে তুই শুধু স্টেজে দাঁড়িয়ে লিপসিং করবি, কেউ টের পাবে না। দুদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আগুন তার অ্যাপার্টমেন্টে আসে। দুঃসময়ে অন্য সবাই একে একে চলে গেলেও আসলাম তার পাশেই থেকে যায়। আগুন ইশারায় আসলামকে জিজ্ঞেস করে, সবাই তো চলে গেল, তুই কেন এখন আমার সাথে আছিস? আসলাম ইমোশনাল হয়ে পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয় এবং বলে, আমার বাবা অনেক কষ্ট করে আমাকে বড়লোকের স্কুলে ভর্তি করিয়েছিল। সেখানে সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। একদিন তারা আমাকে বাথরুমে আটকে রেখে মজা নিচ্ছিল, তখন তুই এসে আমাকে বাঁচিয়েছিলি। সেদিন থেকে তুই আমার পাশে আছিস, আর আজকে তোরই খারাপ সময়ে আমি তোকে ছেড়ে কিভাবে যাই? এদিকে গান গাইতে না পারায় চুক্তির শর্তভঙ্গ এবং দেনার দায়ে আস্তে আস্তে আগুনের গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট সবকিছুই হাতছাড়া হয়ে যায়। রাতারাতি সে পুরনো নিঃস্ব হয়ে পড়ে। কিছুদিনের জন্য এখানে সেখানে যাযাবরের মতো কাটিয়ে তাকে দিন পার করতে হয়, এবং অবশেষে সে তার বাবার বাড়িতে ফিরে আসে। সেখানে ঢুকতেই তার মা তাকে অনেক আজে বাজে কথা শুনিয়ে খোঁচা দিতে থাকে। মায়ের এমন আচরণ সহ্য করতে না পেরে আগুন ক্ষোভে বলে ওঠে, তুমি কি কোনোদিন আমার আসল মা হতে পেরেছ? তুমি তো আমার শৈশব থেকেই মায়ের স্নেহ কেড়ে নিয়েছ। এরপর আগুন যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে তার বাবা এসে হাজির হয়। ছেলেকে চলে যেতে দেখে মায়ের ভেতরে জমে থাকা কষ্টটা কান্নায় রূপ নেয়। সে আগুনকে উদ্দেশ্য করে বলে, তোর বাবাকে যখন ভালোবেসে বিয়ে করেছিলাম, তখন আমরা দুজনই গান গাইতাম। ভবিষ্যতের কথা চিন্তা করে আমি গান গাওয়া ছেড়ে দিলাম, কিন্তু কিছুদিন পরই জানতে পারি তোর বাবা একের পর এক পরকে জড়িয়ে পড়েছে। আমি যখন তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই, ঠিক তখনই তুই আমার পেটে আসলি। তোর মুখের দিকে তাকিয়ে আমি আমার পুরো জীবনটা এই নরকে নষ্ট করেছি। এই তীব্র ক্ষোভ থেকে আমি নিজেকে এমন পাথর বানিয়েছিলাম যেন তোর দুঃখে আমি হাসতে পারি। কিন্তু মা তো, তাই তোর এই পরিণতি দেখে আমি হাসতে পারছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে। এই বলে আগুনের মা কান্নায় ভেঙে পড়ে। মায়ের মুখে অতীতের এই নির্মম সত্য শুনে আগুনের বুক কেঁপে ওঠে। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। তার বাবা জুনায়েদ তাকে থামানোর আপ্রাণ চেষ্টা করলে কোনো লাভ হয় না। আগুন চলে যায়। এরপর থেকে তার দিন কাটতে থাকে রাস্তায় রাস্তায় যাযাবরের মতো। এক রাতে রাস্তার ধারে বসে সে সাধারণ চা রুটি খাচ্ছিল। তখন আসলামের সাহায্যে জুনায়েদ সেখানে এসে হাজির হয়। ছেলেকে জড়িয়ে ধরে সে নিজের অতীতের সব ভুলের জন্য ক্ষমা চায় এবং অনেক বুঝিয়ে বাড়ি ফিরে যেতে বলে। আগুন প্রথমে নির্বিকার থাকলেও বাবা যখন ব্যর্থ মন নিয়ে ফিরে যাচ্ছিল, তখন সে ইশারায় আকুতি দিয়ে জানায়, আমাকে একা ফেলে যেও না, এখান থেকে নিয়ে যাও। জোনায়েদ ছেলেকে পরম মমতায় বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। পরদিন আগুনের চিকিৎসার জন্য তাকে দেশের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চেক আপের ফাঁকে আসলাম আগুনকে জানায়, তোর সব নেশা কেটে গেছে, আর মীরাকে তুই ভুলে গেছিস। এটা দেখে আমার খুব ভালো লাগছে। ঠিক তখনই উপর থেকে নিচে চোখ পড়তেই আগুন থমকে যায়। গ্রাউন্ড ফ্লোরে মীরার মতো একজনকে দেখতে পেয়ে সে দৌড়ে নিচে নেমে আসে। সামনে এসে দেখে, হ্যাঁ, এটা তো সত্যি মীরা। দুজন দুজনকে দেখে স্তব্ধ হয়ে যায়। কথা বলার জন্য তারা হাসপাতালের বাইরে ফাঁকা মাঠে আসে। আগুনের গলা দিয়ে কোনো আওয়াজ না বের হয় সে মোবাইলে টেক্সট করে মীরাকে জানায় সে তাকে কতটা খুঁজেছে এবং তার জন্য কতটা কষ্ট পেয়েছে। কিন্তু মীরার মনেও তো অভিমান ছিল, কারণ শেষটাতে আগুনই তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল। আগুন তখন টেক্সট করে বলে, তাই বলে তুমি রাগ করে অন্য কাউকে বিয়ে করে নিলে? তখন মীরা তাকে অবাক করে দিয়ে বলে, আমি বিয়ে করিনি, শুধু এঙ্গেজড হয়েছিল, কিন্তু সেটাও আমি ভেঙে দিয়েছি। কথাটা শুনে আগুনের মনে আশার আলো জাগলো। মীরা বলে, খুশি হয়ে লাভ নেই, আমরা আর কখনোই এক হতে পারবো না। এই বলে মীরা চলে যেতে থাকলে আগুন তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবং মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু কয়েক কদম গিয়েই মীরা নিজেকে ধরে রাখতে পারে না। সে দৌড়ে এসে আগুনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলে, আমিও তোমাকে ভুলতে পারিনি, খুব মিস করেছি। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর কখনো আমাকে ছেড়ে যেও না। এরপর থেকে তাদের জীবনে আবারও ভালোবাসা ফিরে আসে। মীরা নিজ দায়িত্বে আগুনের দেখাশোনা শুরু করে। নিয়ম করে ওষুধ খাওয়ানো, গলার ব্যায়াম করানো, এবং কি আগুনের চুল কেটে দেওয়া, সব মীরা নিজেই করত। মীরার এই নিঃস্বার্থ ভালোবাসায় কয়েক মাসের মধ্যেই আগুনের গলা পুরোপুরি ঠিক হয়ে যায়। এরপর একটি কলেজের ছোটখাটো কনসার্টের মাধ্যমে আগুন আবারও স্টেজে ফিরে। দর্শক শ্রোতাদের দারুণ সাড়া দেখে বোঝা যায় আগুন পূর্ণ শক্তিতে কামব্যাক করেছে। এর মধ্যেই তারা দুজনে বিয়ে করে সংসার শুরু করে। কিছুদিন পর মীরা এসে আগুনকে এক পরম আনন্দের সুসংবাদ দেয়, তারা বাবা মা হতে যাচ্ছে। আগুনের জীবনটা যেন সুখে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল।
সুখের দিনগুলো ভালোই কাটছিল। আগুন আবারও বড় বড় কনসার্ট নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। এর মধ্যেই এক বিদেশি নামকরা গায়ক আগুনের সাথে একটি গান যৌথভাবে করার প্রস্তাব দেয়। চুক্তি সইয়ের জন্য আগুন সেই গায়কের অফিসে যায়। এদিকে মিরারাজকে নিয়মিত প্রেগনেন্সি চেক আপের জন্য হাসপাতাল যাওয়ার কথা ছিল। আগুন কাজে ব্যস্ত থাকায় ফোনে মীরার কাছে দুঃখ প্রকাশ করে। মীরা তখন তাকে সান্ত্বনা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে। অফিসে আগুন ও সে বিদেশি গায়ক যখন চুক্তিতে সই করতে যাবে, ঠিক তখনই টিভির স্ক্রিনে একটা ব্রেকিং নিউজ ভেসে ওঠে। আগুন তখন হতবাক হয়ে দেখে মীরা মাত্র যে হাসপাতালটিতে প্রবেশ করেছে সেটির উপর একটি বিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছে। পুরো হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। বুকের ভেতর হাহাকার নিয়ে আগুন দৌড়ে হাসপাতালে পৌঁছায়। চারিদিকে শুধু লাশ আর হাজারি। খুঁজতে খুঁজতে হঠাৎ আগুনের চোখ গিয়ে পড়ে একটি স্ট্রেচারের উপর। সেখানে নিথর এবং রক্তাক্ত দেহে শুয়ে আছে মীরা। মীরা আর তাদের অনাগত সন্তান চিরতরে চলে গেছে। এই চরম আঘাত আগুন কোনোভাবেই মেনে নিতে পারে না। মীরার দাফন শেষে বাড়ি ফিরে আগুন তার ঘরের মিনিবারে গিয়ে মদের বোতলগুলো একের পর এক ফ্লোরে আছাড় দিয়ে ভাঙতে শুরু করে। এরপর সে একটা সিগারেট ঠোঁটে চেপে লাইটার দিয়ে জ্বালিয়ে দেয়। ধোঁয়া ছেড়ে জ্বলন্ত লাইটারটি সে ছুঁড়ে মারে মেঝেতে ছড়িয়ে থাকা স্প্রিট এবং মদের উপর। মুহূর্তের মধ্যে পুরো ঘর দাউ দাউ করে আগুনে জ্বলে ওঠে। চারিদিকে সেই লেলিহান আগুনের মাঝে দাঁড়িয়ে থাকা আগুন নির্বিকার চিনতে সিগারেটের শেষ টান দিতে থাকে। আর এভাবেই পুরো ছাই হয়ে যায় এক রক স্টারের গল্প। তো মুভিটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপর আপনি কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চান সেটিও কমেন্ট করে জানিয়ে রাখবেন। তো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।